স্থায়ী সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ সোলাভ সংবাদ শিরোনাম। আগামী শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি, আর কোনো পাবলিক পরীক্ষায় অটো পাসের সুযোগ নেই। ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে 6,80,00,000 ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। শীঘ্রই গেভি অ্যালায়েন্সের কাছে কর্মপরিকল্পনা জমা। এবং করোনাকালে বিশ্বে নারীর প্রতি সহিংসতা বেড়েছে 35%। আইন থাকলেও বিচার না হয় অপরাধ বাড়ছে বলে মন্তব্য। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে জার্মানিতে করোনার নমুনা সংগ্রহ এবং পরীক্ষায় ড্রোন ব্যবহারের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে আগামী শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নয়, প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি করা হবে লটারির মাধ্যমে। লটারিতে 100% স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, মহামারীর কারণে 2021-এর এসএসসি এবং এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। বাকিটা দেখুন মোস্তফা মল্লিকের রিপোর্টে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির পন্থা নির্ধারণে ভার্চুয়াল সংবাদ সম্মেলন। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানান, এবার লটারির মাধ্যমে যে ভর্তি পরীক্ষা হবে সেখানে অনিয়মের কোনো সুযোগ নেই। এবার করোনা সংক্রমণের কারণে ঠিক একইভাবে গ্রহণ করা হয়তো কঠিন হয়ে পড়বে। এবার স্বাস্থ্য ঝুঁকি এড়াবার জন্য আমরা মনে করছি যে প্রতি শ্রেণীতেই লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে এবং আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। যেমন লটারির স্বচ্ছতা, আমি বিশ্বাস করি যে সেটি আমাদের পক্ষে, সেই লটারির স্বচ্ছতা বজায় রাখা আমাদের পক্ষে সম্ভব হবে। আমরা পুরো প্রক্রিয়াটি একেবারে কি পদ্ধতিতে কবে নাগাদ অ্যাপ্লিকেশন হবে, কি হবে, সেগুলো আমরা ইনশাআল্লাহ ডিসেম্বরের 7 তারিখের মধ্যে জানিয়ে দেব। ফি যা নিতে বলা হয়েছে আমরা তার বাইরে যেন কেউ ফি না দেয়, আমি যেটুকু বলা হয়েছে সেটাই যেন দেয়। সংবাদ সম্মেলনে অটো পাস ও করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকার পরেও টিউশন ফি ও গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ নানা ইস্যু নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন শিক্ষামন্ত্রীকে। এই যে এতগুলো জায়গায় পরীক্ষার্থীরা দৌড়ে বেড়াচ্ছে, সেটা তো একটা বড় একটা খরচ আছে। করোনার কারণে আমরা এই সারা দেশব্যাপী এই এত লক্ষ লক্ষ ভর্তিচ্ছু, তারা সারা দেশব্যাপী গণপরিবহন ব্যবহার করে সারা দেশে ছুটে বেড়াবে, আর আমরা সংক্রমণ কমাবার চেষ্টা করছি। কাজেই আমার যে বিশ্ববিদ্যালয়গুলো এখনো তাদের নিজস্ব ভাবেই করবার কথা বলছেন, আমি তাদেরকে আবারও এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমি তাদের কাছে আবারও অনুরোধ করেছি, যদি গুচ্ছ পদ্ধতির মাধ্যমে, সমন্বিত পদ্ধতির মাধ্যমে, এবং এই পদ্ধতির মধ্যে এই বিশ্ববিদ্যালয়গুলো সেই পদ্ধতিতে নেতৃত্ব দিতে পারেন, নেতৃত্ব দিয়েই তারা করতে পারেন। মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণেই দেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতি পুষিয়ে নিয়ে শিক্ষা ব্যবস্থায় ধারাবাহিকতা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থী মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশ গ্যাভি অ্যালায়েন্সের কাছ থেকে 3 কোটি মানুষের জন্য 6 কোটি 80 লাখ ভ্যাকসিন ডোজ পাবে। যে ভ্যাকসিনটি আগে প্রয়োগের অনুমোদন পাবে তা আগামী ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে দেশে আসবে। ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তির মাধ্যমে কেনা আরও 3 কোটি ডোজ জানুয়ারির মধ্যেই পাওয়া যাবে বলে আশা করছে সরকার। দেখুন জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্টটি। কোভিড-19 মহামারী রোধে এখনো পর্যন্ত ফাইজার ও বায়োএনটেক, মডার্না এবং অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি 3টি ভ্যাকসিন তৃতীয় পর্যায়ের ট্রায়ালে সফল হয়েছে। এখন এগুলো সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায়। এইসব কর্তৃপক্ষ কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাবার পরই ভ্যাকসিনগুলো বাণিজ্যিকভাবে বাজারজাত করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অনুমোদন পেলে গ্যাভি অ্যালায়েন্সের মাধ্যমে এদেশের 20% ঝুঁকিপূর্ণ মানুষের জন্য 6 কোটি 80 লাখ ডোজ ভ্যাকসিন $2 করে দামে পাবে বাংলাদেশ। ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে কিনবে আরও 20% মানুষের জন্য 3 কোটি ডোজ। 2 ডোজের এই ভ্যাকসিনের প্রতি ডোজের দাম পড়বে $4। সিরাম ইন্ডিয়ার সাথে যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিতে আমরা ওখানে 3 কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি হয়েছে। তো আমাদের ভ্যাকসিনকোর সাথে যে চুক্তিটা হয়েছে তাদেরকে আমরা বলেছি এটা আমাদের যেখানে এগুলো রাখার সক্ষমতা আছে, যেমন জেলা পর্যায়ে আছে আমাদের, ঠিক আছে, উপজেলা পর্যায়ে আছে, তাহলে সেই সমস্ত জায়গাগুলোতে তারা ভ্যাকসিন পৌঁছে দেবে। আরও একটা হচ্ছে যে যদি ওখান থেকেও আবার পাই তখন দেখা যাবে যে আমরা প্রায় 20-40% পিপলকে হয়তো আমরা দিয়ে দিতে পারবো গ্যাভি থেকে যদি পাই, ঠিক আছে। এরপরেও আবার ডিপেন্ড করবে যদি এরকম হয় যে যে প্রযুক্তিটাতে সিরাম ইন্ডিয়া তৈরি করছে এটা যদি আমাদের দেশীয় কোম্পানিগুলো যদি পেয়ে যায়, তারা যদি আনতে পারে, তাহলে আমাদের তো দেশে ভ্যাকসিন তৈরি করার অনেক সক্ষমতা আছে। তারা যদি তৈরি করে তাহলে এটা আরও বেশি অ্যাভেলেবল হবে, আরও বেশি দেওয়া যাবে। সেটা সরকার দিক আর প্রাইভেট সেক্টরের দিক, যেভাবে দিক, সেটা আরও বেশি লোককে এটার আওতায় আনা যাবে। স্বাস্থ্য অধিদপ্তর ভ্যাকসিন নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানায়, মাঠ পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগের কর্মপরিকল্পনা চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে তা দ্রুতই গ্যাভি অ্যালায়েন্সের কাছে পাঠাবে সরকার। যেভাবে ভ্যাকসিনটা এখন পর্যন্ত কোভ্যাক্সের সিস্টেমে আসার সুযোগ আছে সেটা হলো প্রথমে আসবে 3%, এরপরে 7%, তারপরে 11-20%, $4 পার ডোজ, এবং এটা ট্রান্সপোর্টেশন কস্ট ফ্রম ম্যানুফ্যাকচারার টু বাংলাদেশ, এবং বাংলাদেশে তারাও একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত আমাদেরকে এটা সাপ্লাই দিয়ে আসবে। সেরকম একটা পয়েন্ট পর্যন্ত দেওয়ার জন্য $1 করে পার ডোজে তাদেরকে পে করতে হবে। আমরা একটা ন্যাশনাল ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যান করছি, যেটা একদম শেষ পর্যায়ে আমরা হয়তো 2-1 দিনের মধ্যে এটা মন্ত্রণালয়ে জমা দিতে পারবো। দেশে করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে প্রস্তুতি হিসেবে আগামী মাস থেকে দেশের সংক্রমণ প্রবণ 10টি জেলায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে বলে জানান সংশ্লিষ্টরা। যেখানে সংক্রমণের মাত্রা এখন বেশি, পজিটিভিটি রেট হাই, এবং যে সমস্ত জেলায় পিসিআর ল্যাব নেই সেই সমস্ত জেলাগুলোকে আমরা প্রায়োরিটি দিব। পরবর্তীতে যে সমস্ত জায়গায় পিসিআর ল্যাব নেই সেই সমস্ত জায়গায় সব জায়গায় অ্যান্টিজেন টেস্ট চলে যাবে, এবং এর পরবর্তী ধাপে আসলে আমাদের সমস্ত হাসপাতালগুলোতেই আমরা অ্যান্টিজেন টেস্ট দিব। 2021 সালের মধ্যে কোভিড-19 ভ্যাকসিন আসার পর মাঠ পর্যায়ে কাজের তদারকির জন্য স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং এডিজির নেতৃত্বে টাস্ক ফোর্স এখন থেকেই প্রস্তুতিমূলক কাজ করছে বলেও জানান সংশ্লিষ্টরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে দেশের করোনা ভাইরাস আপডেট। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরো 39 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন 6,487 জন, মৃত্যুর হার 1.43। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,156 জন। এ পর্যন্ত মোট সুস্থ 3,69,179 জন, সুস্থতার হার 81.29। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 4,54,146 জন। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 15,777টি এবং পরীক্ষা হয়েছে 16,001টি। এ সময় শনাক্ত 2,156 জন এবং শনাক্তের হার 13.47। এবারে আন্তর্জাতিক অঙ্গনে করোনা ভাইরাস আপডেট। বিশ্বে করোনা ভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত 6 কোটি ছাড়িয়েছে। এ পর্যন্ত মারা গেছেন 14,14,000-এরও বেশি, সুস্থ হয়েছেন 4,15,00,000-এর বেশি মানুষ। ফ্রান্সে করোনার দ্বিতীয় আঘাত কেটেছে জানিয়ে চলতি সপ্তাহ শেষে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো।
দেশটিতে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা 5,000-এর নিচে নেমে আসায় বড়দিন উদযাপনেরও সিদ্ধান্ত দেওয়া হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে স্বাস্থ্যবিধি মেনে বড়দিনের আনন্দ উদযাপনের আহ্বান জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইউরোপে করোনার তৃতীয় আঘাত প্রতিরোধে যাতে লকডাউন দিতে না হয় সে বিষয়েও সতর্ক করেন তিনি। প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস। শীতের শুরুতেই করোনায় বিধ্বস্ত গোটা যুক্তরাষ্ট্র, আক্রান্ত এবং মৃত্যু প্রতিদিনই বাড়ছে। এ অবস্থায় সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলাতেই বেশি গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন আলভি হোসেনের রিপোর্টটি। আগেই আশঙ্কা করা হয়েছিল যুক্তরাষ্ট্রে শীতে বাড়বে করোনার প্রকোপ, কিন্তু এত দ্রুতই যে তা ভয়াবহ আকার ধারণ করবে তা ছিল কল্পনার বাইরে। দেশটিতে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা প্রায় 1,30,00,000। প্রতিদিন গড়ে 2,000 মানুষের মৃত্যুতে নাগরিক জীবনে আজ বুক ফাটা কান্নার প্রতিচ্ছবি। স্বজন হারানোর কষ্ট চাপা দিয়ে প্রতিনিয়ত চলছে নিজেকে করোনা মুক্ত রাখার আপ্রাণ প্রচেষ্টা। এ অবস্থায় আশা দেখাচ্ছে ভ্যাকসিনের সংবাদ। মডার্না এবং ফাইজার দুটো আমেরিকান কোম্পানি তাদের ভ্যাকসিনের রেট 95%-এর উপরে। চিকিৎসকদের দাবি করোনা আক্রান্তদের ভ্যাকসিন দেওয়া শুরু হলে জনমনে ভীতি অনেকটাই কমে আসবে। আমাদেরকে বলা হয়েছে সামনের মাস থেকে আমরা ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা আছে। যারা বিশেষ করে যারা ফ্রন্টলাইনে কাজ করেন, নার্স, ডাক্তার, যারা আইসিইউতে ইমার্জেন্সি রুমে কাজ করেন, প্লাস যারা বয়স্ক এবং যারা অসুস্থ, যারা নার্সিংহোমে আছেন, তাদেরকেও প্রায়োরিটি করে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। দেশটির ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএর অনুমোদন পেলে ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত রোগীদের শরীরে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে বলে আশা করা হচ্ছে। আলভি হোসেন, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেক তাদের টিকা জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ নিয়ন্ত্রণ সংস্থার কাছে অনুমোদন চেয়েছে। সব ঠিক থাকলে ডিসেম্বর থেকে জার্মানিতে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে জানিয়েছে বায়োএনটেক। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান হেলাল। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে বিশ্ব যখন সংকটাপন্ন অবস্থায়, তখন জার্মানির বায়োএনটেক এবং যুক্তরাষ্ট্রের ফাইজার সফল ভ্যাকসিন তৈরির সুসংবাদ নিয়ে আসে। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এই ভ্যাকসিন প্রয়োগের অনুমোদনের জন্য শুক্রবার আবেদন করেছে কোম্পানিগুলো। We will transfer our and could start to provide the first millions of doses of vaccines to the regions where we get an approval on authorization. ডিসেম্বরে জার্মানি 100টি কেন্দ্র থেকে ভ্যাকসিন নেওয়া হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে বাংলাদেশ সহ বেশি তাপমাত্রা সে দেশগুলোতে ভ্যাকসিন পেতে কিছুটা বেগ পেতে হবে বলে মনে করেন বাংলাদেশে এই গবেষক। সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে পরিবহন এবং এইটা সংরক্ষণ। যেহেতু এই মুহূর্তে -70 ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয় এবং যেটা খুবই চ্যালেঞ্জিং, সো এই মুহূর্তে আমাদের মতো দেশগুলোর সাধারণ জনগণের কাছে পৌঁছানোটা খুবই দুরূহ। কিন্তু ভবিষ্যতে এবং এটা উইদিন ভেরি শর্ট টাইম উই আর ট্রাইং টু সলভ দ্য প্রবলেম টু গেট দ্য ভ্যাকসিন উইদিন 15 or 20 days in a normal temperature. করোনা ভাইরাসের কারণে থমকে যাওয়া এই পৃথিবী ভ্যাকসিন আবিষ্কারের ফলে আবার স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। করোনায় প্রায় অচল হয়ে পড়া বিশ্ব অর্থনীতিকে মুক্তির পদক্ষেপ হিসাবে শীঘ্রই কোনো টিকা সকল জনগোষ্ঠীর কাছে সহজলভ্য হবে, সেই প্রত্যাশা সকলের। বায়োএনটেক ক্যাম্পাস থেকে হাবিবুর রহমান হেলাল, মাইন্স, জার্মানি। ব্রিটেনে দ্বিতীয় দফায় লকডাউন চলছে। একান্ত প্রয়োজনীয় দোকানপাট ছাড়া বন্ধ রয়েছে সবকিছু। এতে বাংলাদেশিদের প্রধান ব্যবসা কারি শিল্পে ধস নেমে এসেছে। রেস্টুরেন্ট, পাব, ব্যাংকুয়েটিং হল সহ বন্ধ রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। টেকওয়ে সার্ভিস চালু থাকলেও আগের মতো জমজমাট নেই ব্যবসা। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন। ব্রিটেনে দ্বিতীয় দফা লকডাউন চলবে আগামী 2 ডিসেম্বর পর্যন্ত। 2 ডিসেম্বরের পর পরিস্থিতি বুঝে এলাকা ভিত্তিক লকডাউন দেওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় দফার লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশি কমিউনিটি। প্রথম ধাপে সরকার এবং সম্মানীয় কাস্টমারের সার্বিক সহযোগিতার কারণে এই সেক্টরটি সচল থাকলেও বর্তমান দ্বিতীয় এবং তৃতীয় ধাপে এসে প্রায় বন্ধের সম্মুখীন। আমাদের রেস্টুরেন্টের অনেক গ্রাহক আছেন
তার আর ব্যবসা নাই, এজন্য আমাদের ব্যবসা প্রায় অর্ধ-অর্ধি হয়ে গেছে। এরই মধ্যে দেশটিতে বেকার হয়েছে রেকর্ড সংখ্যক মানুষ, চাকরি হারাচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। ব্রিটেনের লকডাউন চলে আসাতে আমাদের অনেকের কাজ চলে যাচ্ছে এবং কাজ কবে পাবো আমরা তার কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না। সরকারের পক্ষ থেকে ব্যবসা টিকিয়ে রাখতে বিভিন্ন প্রণোদনা ঘোষণা দেওয়া হলেও তার দিয়ে ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে না বলে মনে করেন বিশিষ্ট জনেরা। We are one of the most affected communities in the country and the support given is good, but it is not enough, and many people are struggling, many businesses, many individuals, many families are struggling. আর এসব কারণে প্রবাসী বাংলাদেশের মধ্যে বিরাজ করছে আতঙ্ক আর উৎকণ্ঠা। প্রায় 10 লক্ষ মানুষের এই ক্যাটারিং সেক্টরকে বাঁচাতে হলে এখনই কাস্টমারদের চাহিদা অনুযায়ী নতুন নতুন পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন বিশিষ্ট জনেরা। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। অন্য বছরের চেয়ে করোনাকালে সারা বিশ্বে নারীর প্রতি সহিংসতা 35% বেড়ে গেছে বলে জানিয়েছেন জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা UN Women। বাংলাদেশেও ধর্ষণ, নারী নির্যাতন, অ্যাসিডের নিক্ষেপের মতো ঘটনা বেড়েছে অনেক। প্রতিরোধে আইন থাকলেও যথাযথ বিচার না হয় এই ঘটনাগুলো বাড়ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের দিবসে লাইলা নওশিনের রিপোর্টটি দেখুন। নারী নির্যাতন ও যৌন হয়রানির ঘটনা সারা বিশ্বে এখন বড় উদ্বেগের বিষয়। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার জরিপে উঠে এসেছে নারীর প্রতি সহিংসতার ভয়াবহ চিত্র। মানুষের জন্য ফাউন্ডেশনের এপ্রিল মাসের এক জরিপে দেখা যায় দেশের 27টি জেলায় 4249 জন নারী পারিবারিক সহিংসতার শিকার হয়েছে। তাদের অনেকেই করোনার সময়ের আগে কখনো নির্যাতনের শিকার হননি। আইন ও সালিশ কেন্দ্রের জরিপে দেখা গেছে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 889 জন নারী সংঘবদ্ধ ধর্ষণ সহ ধর্ষণের শিকার হন। ধর্ষণের পর মৃত্যু হয় 41 জনের। আত্মহত্যা করেছেন অনেকেই। এই 8 মাসে স্বামী নির্যাতনে 163 জন নারীর মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে 66 জন। শারীরিক নির্যাতনে মৃত্যু হয়েছে আরো 55 জনের। অ্যাসিড হামলার শিকার হয়েছেন 17 জন নারী। যখন থেকে কোভিড-19 এর প্রকোপ শুরু হয়েছে পৃথিবীতে এই বছরের শুরুর দিকে, তখন থেকেই কিন্তু পাশাপাশি উঠে এসেছে যে এই কোভিড নারীর জীবনকে কিভাবে প্রভাবিত করছে এবং যা যা ভাবে প্রভাবিত করছে তার মধ্যে ভায়োলেন্স বেড়ে যাওয়া অন্যতম। যারা সাপোর্ট মেকানিজম হিসাবে যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে, সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো, সেগুলো কিন্তু আপনার তাদের মনোযোগ এবং অ্যাক্টিভিটিস গুলো যেহেতু ডাইভার্টেড হয়ে গেছে কোভিড এর দিকে, সেই জন্য সেখানে মনে হয় যে সাপোর্টের জায়গাটা একটু নড়বড়ে হয়ে গেছে। বিশ্লেষকরা জানিয়েছেন আইনের যথাযথ প্রয়োগের অভাব ও বিচারহীনতার কারণে নারী নির্যাতন বাড়ছে। আইন বলে হবে না, আইনের জন্য যে সমস্ত অবকাঠামো, যে সমস্ত সাপোর্ট, যে সমস্ত রুল বিধিমালা থেকে আরম্ভ করে সব বিষয়গুলা কিন্তু ইমপ্লিমেন্টেশনের যে চ্যালেঞ্জগুলা, সেই জায়গাটায় কিন্তু আমরা অনেক পিছিয়ে। যেই আইনের ব্যবহার নিতে যায় যেই ধরনের প্রতিবন্ধকতা, সেটার থেকে বের হয়ে আসার মতন ক্ষমতা আমাদের নারীদের নেই, আমাদের শিশুদের নেই। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক দিবসে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা বাড়াতে বলছেন বিশেষজ্ঞরা। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা। কমলা রঙের বিশ্বে নারী বাধার পথ দেবেই পারি প্রতিপাদ্যে জেন্ডার ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘের উদ্যোগে 16 দিনের কর্মসূচি চলবে 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পর্যন্ত। আয়োজনে অংশ নিয়ে করোনাকালে নারী নির্যাতনের হার বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশে UN রেসিডেন্ট কোঅর্ডিনেটর মিয়া সোপে। নারী নির্যাতন প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা বাড়ানোর তাগিদ দেন অতিথিরা। প্রতি 3 জনে একজন নারী তার জীবন পরিক্রমায় শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের শিকার হয়। বেশিরভাগ ক্ষেত্রে তা ঘটে আপনজনদের দ্বারা। সহিংসতার শিকার 40% কম নারী সহায়তা পেয়ে থাকে। বিশ্বে মোট মানব পাচারের 72% নারী ও শিশু।
ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকো এবং ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সাথে চুক্তি করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। এই চুক্তি অনুযায়ী ব্যাংকের গ্রাহক এবং কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা বিশেষ স্বাস্থ্য সুবিধা পাবেন। এ বিষয়ে জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশে জার্মান ভিত্তিক ইডব্লিউ ভিলা মেডিকার 21তম ফ্র্যাঞ্চাইজি সেন্টার। ডায়াবেটিস, কিডনি, হার্ট ও লিভারজনিত রোগ ও দীর্ঘস্থায়ী ব্যথা নিরাময়ে প্রযুক্তি নির্ভর চিকিৎসা দিচ্ছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি সৌন্দর্য চর্চায় দিচ্ছে আধুনিক বিজ্ঞানসম্মত অ্যাস্থেটিক সেবা। বিশ্বজুড়ে কোভিড-19 মহামারী পরিস্থিতিতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং জীবনী শক্তির সুরক্ষায় ইডব্লিউ ভিলা মেডিকার সাথে চুক্তি করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আমরা সবাই জানি যে আফটার এই কোভিডের যে ইম্প্যাক্টটা হয়েছে, এটার পরে অ্যাকচুয়ালি উই হ্যাভ স্টার্টেড এ নিউ নর্মাল লাইফ, এবং এই লাইফের আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। আমাদের নিজেদের আসলে ওভাবে করে গড়ে তুলতে হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে সব কিছু। সো ডেফিনেটলি দিস সার্ভিস উইল এনশিওর আমাদের যারা ভ্যালুড ক্লায়েন্ট আছে ওরা এখান থেকে ডেফিনেটলি উপকৃত হবে। এবং প্রথমবারের মতো ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার করোনা ভাইরাস শনাক্ত করতে দেশে মোবাইল ল্যাব চালু করবে বলে জানান সংশ্লিষ্টরা। মোবাইল ল্যাব যেটা আমরা অলরেডি গভর্নমেন্টের কাছে পারমিশন পেয়েছি, যেটা দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে যেমন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সেখানে মানুষ টেস্ট করতে পারছে না, অনেক জায়গায় আছে যেখানে খুব অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, সেখানে আমাদের এই সার্ভিস আমরা মানুষকে দেবো। আমরা কোয়ালিটিকে কোনো কম্প্রোমাইজ করি না, কোয়ালিটিকে ধরে রাখা এবং মানুষের সার্ভিস সময় মতো দেওয়া। সবাইকে জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে অশোক লেলা নিফাদ অটোস বিরতি, আর বিরতি এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হাসান আলী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর তারা বনানী কবরস্থানে 15ই আগস্টের শহীদদের কবরে শ্রদ্ধা জানান। তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তারা। 22 নভেম্বর সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডাক্তার হাবিবে মিল্লাত এমপিকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। ইথিওপিয়ার ট্রাইগ্রে অঞ্চলের রাজধানী মেকেল্লেতে দেশটির সেনাবাহিনী অভিযানে হুমকি দেওয়ার পর সম্ভাব্য যুদ্ধ অপরাধের আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থার মানবাধিকার বিষয়ে হাই কমিশনার বলেছেন, শহরটির আশেপাশে ট্যাঙ্ক এবং গোলাবারুদ মোতায়েনের খবর উদ্বেগজনক। 2 সপ্তাহ ধরে ইথিওপিয়ার সরকারি বাহিনী এবং স্বাধীনতাকামী ট্রাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির মধ্যে লড়াই চলছে। লড়াইয়ে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। অঞ্চলটি থেকে পালিয়ে প্রতিবেশী দেশ সুদানে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ। প্রিয় দর্শক এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। জার্মানিতে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ এবং পরীক্ষায় ড্রোন ব্যবহার করছে বিভিন্ন ল্যাব। এর ফলে স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে কম সময়ে জানানো যাচ্ছে করোনা টেস্টের ফল। বিভিন্ন এলাকায় বাসিন্দাদের দ্রুত করোনা শনাক্ত করে আইসোলেশনে পাঠানো সহজ হওয়ায় সংক্রমণ থেকে সুরক্ষা পাচ্ছে অন্যরাও। অ্যাপসে পরিচালিত এসব ড্রোন স্বয়ংক্রিয়ভাবে গন্তব্যস্থল থেকে নমুনা নিয়ে ল্যাবে ফিরে আসে। একেবারে চার্জে নমুনা সংগ্রহ করতে পারে প্রায় 40টি। ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ম্যাটারনেটের উদ্ভাবিত এই প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে পড়েছে ইউরোপ, আমেরিকার অন্যান্য ল্যাব এবং হাসপাতালেও। ভবিষ্যতে ড্রোনের তাপমাত্রা নিয়ন্ত্রিত বক্সে করে দ্রুত ভ্যাকসিন সরবরাহের বিষয় নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। এবার এই কৃষি সংবাদ। কয়েক দফা বন্যার ক্ষতি পুষিয়ে নিতে নেত্রকোনায় এবার রবি শস্য আবাদে জোর দিয়েছেন কৃষক। করোনায় 2 মৌসুমের ক্ষতি পুষিয়ে ওঠার আশা করছেন তারা। কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি উত্তরের সবচেয়ে বড় বনভূমি দিনাজপুরের ধর্মপুর শালবন। তবে ভূমিদস্যুদের কবলে বেদখল হয়েছে বনের অনেক জমি। গাছ কেটে নিয়ে যাচ্ছে করাতকল সিন্ডিকেট। প্রায় বন্যপ্রাণী শূন্য হয়ে যাচ্ছে বনাঞ্চল। বনটি রক্ষায় জাতীয় উদ্যান ঘোষণার দাবি জানিয়েছে স্থানীয়রা। এবার এই পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু আশার আলো বীমা দাবি পরিশোধের প্রয়াস শীর্ষক কর্মসূচি চালু হয়েছে। বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আয়োজনে ভার্চুয়ালি এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম। বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী সহ বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির নির্বাহীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীমা দাবির চেক গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও অশোক লেলা নিফাত অটোস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বঙ্গবন্ধু টি-20 কাপে বৃহস্পতিবার খেলায় সংবাদে আরো খবর নিয়ে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে বিদেশিদের কাছে নয়, নালিশ করতে হলে দেশের মানুষের কাছেই করতে হবে। অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন যে বিএনপি রাতের আধারে বিদেশি দূতাবাসগুলোর কর্মকর্তাদের সাথে বৈঠক করে, তারা কিভাবে দেশের স্বাধীনতা রক্ষা করবে। বিএনপি গণতন্ত্রের মুখোশ পরে থাকলেও তাদের রাজনীতির মূল উদ্দেশ্য জুলুম আর নির্যাতন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। দেশের স্বাধীনতার সুরক্ষা আওয়ামী লীগই দিতে পারে। কথায় কথায় যারা বিভিন্ন বিদেশি দূতাবাসে নালিশ করে আর রাতের আধারে বিভিন্ন দূতাবাস কর্মকর্তাদের সাথে বৈঠক করে তারা আবার সার্বভৌমত্বের কথা বলে, তারা নাকি স্বাধীনতা রক্ষা করবে। তাই বলবো, দূতাবাসে নয়, ক্ষমতা যেতে চাইলে জনগণের কাছে যান। নালিশ বিদেশিদের কাছে নয়, দেশের জনগণের কাছে করুন, জনগণের মন জয় করুন। ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলছিলেন। এবারে ইভেলি খেলার খবর।